হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখবো ডার্ক মুন অফ দ্য ব্লাড আল্টারের 3 নাম্বার এপিসোডের এক্সপ্লেনেশন। আজকের এপিসোডে এমন এক টুইস্ট রয়েছে যা পুরো গল্পটাকে বদলে দেবে, কারণ এই এপিসোডে হঠাৎ করেই ভ্যাম্পায়ারদের আক্রমণে সবকিছু এলোমেলো হয়ে যায়। আর ঠিক সেই আতঙ্কের মাঝেই সুহা দেখতে পায় তার ছোটবেলার সেই বন্ধুকে, যে অনেক আগেই ভ্যাম্পায়ারদের হাতে নির্মম ভাবে প্রাণ হারিয়েছিল। তো আর কথা না বাড়িয়ে চলো সরাসরি ভিডিওতে ঢুকে পড়ি। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই ডেসিলিস একাডেমির এক শান্ত ও স্বাভাবিক পরিবেশ। ঠিক সেই সময় শিয়ন হালকা হাসি নিয়ে সুহাকে জিজ্ঞেস করে, তুমি কেমন আছো? সুহাও শান্তভাবে জানায়, আমি ভালোই আছি। কিন্তু হঠাৎ শিয়নের এখানে আসার কারণ জানতে চাইলে শিয়ন একটু দ্বিধা নিয়ে নিজের আসল কথাটা বলে ফেলে। আসন্ন উইকেন্ডে আমি তোমাকে নিয়ে বাইরে ঘুরতে যেতে চাই। শিয়নের এই প্রস্তাব শুনে সুহা কিছুটা অবাক হয়ে যায়। সে একটু দ্বিধা নিয়ে জিজ্ঞেস করে, মানে আমরা দুজনেই একসাথে যাব? শিয়ন তখন স্পষ্ট করে জানায়, হ্যাঁ, আমি চাই শুধু আমরা দুজনেই একসাথে প্লাজায় সময় কাটাই। কিন্তু হঠাৎ করেই সোলন তাদের কথার মাঝখানে ঢুকে বলে, আমিও তোমাদের সাথে যাব। এই কথায় শিয়নের মুড একেবারেই নষ্ট হয়ে যায়। সে বিরক্ত হয়ে বলে, তুই নিজের কাজে মন দে। কিন্তু সোলনও চুপ থাকার ছেলে না। সে সরাসরি বলে দেয়, আমি যদি ঠিক সময়ে না আসতাম তাহলে তুই এমন কিছু বলে ফেলতি যার ফলে সুহার সহজেই রাজি হয়ে যেত। এরপর শুরু হয় তাদের মধ্যে এক অদ্ভুত ঝগড়া, যা তারা টেলিপ্যাথির মাধ্যমে চালিয়ে যেতে থাকে। সোলন শিয়নকে মনে করিয়ে দেয়, আমরা আগেই ঠিক করেছিলাম সুহার সাথে একটু দূরত্ব বজায় রাখবো, তাহলে হঠাৎ করে এই বদল কেন? শিয়ন বিষয়টা হালকাভাবে উড়িয়ে দিয়ে বলে, আমি তো মজা করেই বলেছিলাম, তুই সেটা সিরিয়াসলি নিয়ে ফেলেছিস। এরপর সোলন পুরো বিষয়টা তাদের বাকি বন্ধুদের জানিয়ে দেয় যে শিয়ন গোপনে সুহাকে নিয়ে একা ঘুরতে যাওয়ার প্ল্যান করছে। এই কথা শুনে সবাই অবাক হয়ে বলে, এত বড় প্ল্যান করেও আমাদের কিছু বললি না কেন? কিন্তু পরিস্থিতি আরো অপ্রত্যাশিত মোড় নেয় যখন তারা শিয়নকে থামানোর বদলে নিজেরাও সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এতে সোলন মাথায় হাত দিয়ে হতাশ হয়ে পড়ে এবং বলে, আমি তো ভাবছিলাম সবাই মিলে ওকে আটকাবো, আর তোমরা উল্টো ঘুরতে যাওয়ার জন্যই রাজি হয়ে গেলে। অন্যদিকে শিয়নও বিরক্ত হয়ে বুঝতে পারে তার সুন্দর প্ল্যানটা একেবারে নষ্ট হয়ে গেছে। ঠিক তখনই হেলি টেলিপ্যাথির মাধ্যমে সুহার সাথে যোগাযোগ করে। সে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি উইকেন্ডে প্লাজায় যাচ্ছ? সুহা লাজুক ভাবে উত্তর দেয়, হ্যাঁ, আমরা সবাই মিলে যাওয়ার প্ল্যান করেছি। এই কথা শুনে হেলির মনে এক অদ্ভুত অনুভূতি কাজ করে। সে লজ্জায় লাল হয়ে যায়, কিন্তু তার চোখে মুখে স্পষ্ট আনন্দের ছাপ দেখা যায়। এরপরের দৃশ্যে আমরা দেখি সুহা নিজের রুমে দাঁড়িয়ে ভাবছে, উইকেন্ডে আমি কোন পোশাকটা পরবো। সে নিজেই অবাক হয়ে যায়, কারণ আগে কখনো সে এভাবে বন্ধুদের সাথে বাইরে ঘুরতে যাওয়ার সুযোগ পায়নি। ঠিক সেই মুহূর্তে গল্প আমাদের নিয়ে যায় অতীতে। সবুজ শ্যামলে ঘেরা একটি বড় গাছের নিচে ছোট্ট সুহা একা বসে আছে। ঠিক তখন ক্রিস নামের এক ছেলে এসে বলে, আমি সবার কাছ থেকে শুনেছি তুমি নাকি ভ্যাম্পায়ার। সুহা কোনো উত্তর না দিয়ে চুপচাপ বসে থাকে। ক্রিস আবার বলে, যদি তুমি সত্যি ভ্যাম্পায়ার না হয়ে থাকো তাহলে সেটা সবাইকে জানানো উচিত। সুহা হালকা কণ্ঠে বলে, কোনো লাভ নেই, কেউ আমার কথায় বিশ্বাস করবে না। ক্রিস মুচকি হেসে বলে, আমার ধারণা তুমি ভ্যাম্পায়ার নও, কারণ ছোটবেলা থেকেই আমার পা একটু ব্যাঁকা, আর এই কারণে মানুষ আমাকে নিয়েও অনেক গুজব ছড়িয়েছে। সে একটু থেমে আবার বলে, তারা যেমন আমার সম্পর্কে গুজব ছড়িয়েছে ঠিক তেমনই তোমার সম্পর্কেও ছড়িয়েছে। এরপর ক্রিস এগিয়ে এসে বলে, তাহলে আমরা কি বন্ধু হতে পারি? এই প্রশ্নে সুহা পুরোপুরি হতবাক হয়ে যায়, কারণ এটাই ছিল তার জীবনের প্রথম সত্যিকারের বন্ধুত্বের মুহূর্ত। ক্রিস মৃদু স্বরে বলে, আমরা যদি বন্ধু হই তাহলে দুজনের জন্যই ভালো হবে, কারণ আমিও তোমার মতো একা। সুহা লজ্জা ভরা মুখে মুচকি হেসে বন্ধুত্ব গ্রহণ করে। এরপর আমরা দেখি তাদের ছোট ছোট আনন্দময় মুহূর্ত। একদিন খেলতে খেলতে সুহা একটি বিশাল পাথর তুলে ফেলে। ক্রিস হেসে বলে, ওয়াও, তুমি তো সত্যি শক্তিশালী। সুহা লজ্জা পেয়ে জিজ্ঞেস করে, আমি যে এসব অদ্ভুত কাজ করছি তুমি বিরক্ত হচ্ছ না তো? ক্রিস হেসে বলে, একদমই না, আমার মনে হয় তুমি অসাধারণ একজন মানুষ। সুহা কৌতূহল নিয়ে বলে, আচ্ছা, আমি যদি সত্যি ভ্যাম্পায়ার হই তাহলে তুমি কি করবে? ক্রিস নির্ভয়ে বলে, তুমি কখনো ভ্যাম্পায়ার হতে পারো না, কারণ আমি তোমাকে খুব ভালোভাবে চিনি। সুহা দ্বিধায় বলে, তবুও আমি এটা নিয়ে চিন্তা করা বন্ধ করতে পারছি না। ক্রিস হেসে বলে, তাহলে একবার আমার ঘাড়ে কামড় দিয়ে দেখো। সুহা ভয়ে বলে, না না, যদি তোমার কিছু হয়ে যায়। ক্রিস মুচকি হেসে বলে, চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। শেষমেশ সাহস করে সুহা ক্রিসের ঘাড়ে কামড় দেয়, কিন্তু আশ্চর্যের বিষয় ক্রিসের কিছুই হয় না। সে হেসে বলে, দেখলে, আমি তো বলেছিলাম তুমি ভ্যাম্পায়ার নও। এই কথা শুনে ছোট সুহার মুখ আনন্দে ঝলমল করে ওঠে। অতীতের এই স্মৃতিগুলো ভাবতে ভাবতে বর্তমানের সুহা মুচকি হেসে ঘুমিয়ে পড়ে। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আমরা দেখি প্লাজার দৃশ্য। সুহা উইকেন্ডের সকালে সুন্দর করে সাজুগুজু করে সময়ের আগেই প্লাজার এক আকর্ষণীয় স্থানে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পরেই শিয়ন দ্রুত পায়ে উপস্থিত হয়ে বলে, আজকে তোমাকে অসাধারণ লাগছে, আর দেখছি তুমি আমার আগেই চলে এসেছো। সুহা একটু লাজুক ভাবে উত্তর দেয়, ধন্যবাদ, কিন্তু বাকিরে কোথায়? কাউকেই তো দেখতে পাচ্ছি না। শিয়ন একটু অস্বস্তি লুকিয়ে বলে, ওদের হঠাৎ কিছু জরুরি কাজ পড়ে গেছে, তাই কেউ আসতে পারছে না। এই কথা শুনে সুহার মনটা একটু খারাপ হয়ে যায়। সে মনে মনে ভাবে, বাকিদের না আসা ঠিক আছে, কিন্তু হেলিও তো আসার কথা দিয়েছিল, ও তো এমন করে না। একবার ফোন করা উচিত কিনা? না থাক, যদি সত্যি ব্যস্ত থাকে তাহলে বিরক্ত করা ঠিক হবে না। এরপর শিয়ন আর
সুহা দুজনেই প্লাজার ভেতরে ঘুরতে শুরু করে। শিয়ন তাকে একের পর এক সুন্দর জায়গা দেখাতে থাকে। হাঁটতে হাঁটতে তারা রাস্তার পাশে একটি ছোট্ট বিড়াল ছানার দেখা পায়। সুহা খুশি হয়ে সেটার সাথে খেলতে থাকে। শিয়নের মনে হয় মেয়েটা সত্যিই ভীষণ মায়াবী। ধীরে ধীরে তারা পুরো শপিং মল ঘুরে দেখলো, মাঝে মাঝে থেমে বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলল। মুহূর্তগুলো যেন দুজনের কাছেই বিশেষ হয়ে উঠছিল। হঠাৎ শিয়ন বলে, জানো, প্রতি উইকেন্ডে এখানে প্রচুর ভিড় হয়, কারণ এই জায়গাটা এত সুন্দর যে না দেখলে বোঝানো যাবে না। আর সন্ধ্যের সময় সূর্যের আলো যখন পানির ওপর পড়ে তখন পুরো পরিবেশটাই একদম অন্যরকম হয়ে যায়। আমি চাই আজ আমরা সেই দৃশ্যটা একসাথে উপভোগ করি। সুহা মৃদু হাসি দিয়ে বলে, তুমি সত্যি খুব ভালো একজন মানুষ। শিয়ন মাথা নাড়ে এবং বলে, এমন কিছু না, আমি সবার সাথেই ভালো ব্যবহার করার চেষ্টা করি। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে দেখা যায় হেলি আর তার বন্ধুরা উইকেন্ডে যাওয়ার জন্য প্রস্তুত। তারা সবাই সুহার সাথে প্লাজায় যাওয়ার উদ্দেশ্যে একত্রিত হয়েছিল। কিন্তু ঠিক তখনই নোয়ার চোখে পড়ে একজন ছাড়া সবাই উপস্থিত, আর সেই একজন হলো শিয়ন। মুহূর্তের মধ্যেই সবাই বুঝে যায় শিয়ন তাদের ফাঁকি দিয়ে সুহাকে আগে নিয়ে ঘুরতে চলে গেছে। রাগে ফুঁসতে ফুঁসতে সোলন টেলিপ্যাথির মাধ্যমে শিয়নের সাথে যোগাযোগ করে। সে কড়া গলায় বলে, শিয়ন, তুই যা করেছিস সেটা একদম ঠিক হয়নি। ওপাশ থেকে শিয়নের হাসির শব্দ ভেসে আসে। সে নির্লজ্জভাবে বলে, আমি তোদের 4টের সময় আসতে বলেছিলাম, 5টায় নয়, তোরাই নিজে দেরি করেছিস। এই কথা শুনে সবাই আরো ক্ষেপে যায়। এক এক করে তারা শিয়নকে উদ্দেশ্য করে রাগ ঝাড়তে শুরু করে। এরপর শিয়ন আবার বলে ওঠে, আমরা এখন নৌকায় ঘুরছি, যদি তোরা আসতে চাস তাহলে সোজা মাঝ সমুদ্রে চলে আয়। সোলান দাঁত চেপে বলে, ওই পাগলটাকে যদি একবার সামনে পাই তাহলে আমি ওর খবর করে দেব। পাশ থেকে জাকা উদ্বিগ্ন স্বরে বলে, সুহা তো ভাববে আমরা সবাই ইচ্ছে করে ওর সাথে বিশ্বাসঘাতকতা করেছি। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আমরা সন্ধ্যের ঠিক আগ মুহূর্ত দেখতে পাই। সূর্য ধীরে ধীরে অস্ত যাওয়ার পথে। চারপাশে এক অদ্ভুত শান্ত পরিবেশ। সুহা নরম কণ্ঠে বলে, আজ সবাই ব্যস্ত ছিল, কিন্তু তাও তুমি সময় বের করে আমার সাথে দেখা করতে এসেছো, সত্যি অনেক ভালো লাগছে। শিয়ন হালকা হেসে উত্তর দেয়, এতে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আমার ইচ্ছে হয়েছিল তাই এসেছি। সুহা একটু থেমে বলে, তবুও বাকিরা তো একবারও যোগাযোগ করলো না। শিয়ন বিষয়টা এড়িয়ে গিয়ে বলে, আচ্ছা এসব বাদ দাও, চলো আমরা নৌকায় একটু ঘুরে আসি, তাহলে আমাদের দুজনেরই ভালো লাগবে। এই কথা বলে সে টিকিট আনতে দ্রুত সেখান থেকে চলে যায়। সুহা একা বসে চারপাশটা দেখছিল। ঠিক তখনই হঠাৎ করে তার মনে একটা পরিচিত কণ্ঠ ভেসে ওঠে। হেলি টেলিপ্যাথির মাধ্যমে জিজ্ঞেস করে, সুহা, তুমি কি এখনো প্লাজায় আছো? সুহা একটু অবাক হয়ে উত্তর দেয়, হ্যাঁ, আমি তো ভেবেছিলাম তুমি খুব ব্যস্ত, তাই আসতে পারবে না। হেলির কণ্ঠে দৃঢ়তা শোনা যায়। হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল ঠিকই, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, সেটা হলো তোমার সাথে দেখা করা। এই কথাগুলো শোনার সাথে সাথে সুহার মুখে অজান্তেই এক কোমল হাসি ফুটে ওঠে, যেন মুহূর্তটা হঠাৎ করেই উজ্জ্বল হয়ে উঠেছে। হেলি আবার বলে, আমাকে মা করে দিও, কিন্তু আমি এখনই তোমার কাছে আসছি, তুমি শুধু আমার জন্য একটু অপেক্ষা করো। সুহা মনে মনে ভাবে, যেহেতু হেলি আর বাকিরা আসছে তাহলে শিয়নকে এই বিষয়টা জানানো দরকার। এই ভেবে সে শিয়নকে খুঁজতে সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু খেয়াল না করে সে একসময় ঢুকে পড়ে একটা অন্ধকার নির্জন গলিতে। চারপাশের পরিবেশটা এতটাই ভয়ানক ছিল যে তার বুক ধড়ফড় করতে শুরু করে। সে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিল। ঠিক তখনই হঠাৎ করে অন্ধকারের ভেতর থেকে কেউ তাকে শক্ত করে ভেতরের দিকে টেনে নেয়। সুহা তার হাত থেকে নিজেকে ছাড়ানোর জন্য প্রাণপণ চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই পারছিল না, কারণ ওই দানবটা ছিল অসম্ভব শক্তিশালী। কিন্তু পরের মুহূর্তেই সুহা নিজের সব শক্তি একত্রিত করে ভ্যাম্পায়ারটাকে তুলে সজোরে মাটিতে আছড়ে মারে। মাটিতে পড়ে যাওয়ার পর সেই দানবটার চেহারা স্পষ্ট হয়ে ওঠে। এটা কোনো সাধারণ প্রাণী নয়, বরং সেই ভয়ঙ্কর ভ্যাম্পায়ারদের একজন, যাদের নাম বহু পুরনো ইতিহাসে লেখা আছে। ভ্যাম্পায়ারটা আবার উঠে দাঁড়ায়, চোখে জ্বলছে রক্ত পিপাসা। সে আবার আক্রমণের জন্য ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে শিয়ন সেখানে এসে উপস্থিত হয় এবং এক ঘুষিতে ভ্যাম্পায়ারটাকে দেওয়ালের সাথে মিশিয়ে দেয়। আঘাতের শব্দে পুরো গলিটা কেঁপে ওঠে। শিয়ন দ্রুত সুহার হাত ধরে তাকে সেখান থেকে বের করে আনতে চাইছিল, কিন্তু ঠিক সেই সময়ে ভ্যাম্পায়ারটা আবার উঠে দাঁড়িয়ে শিয়নের দিকে ঝাঁপিয়ে পড়ে। এই দৃশ্য দেখে সুহা আর চুপ থাকতে না পেরে নিজের শক্তি ব্যবহার করে ভ্যাম্পায়ারটার উপর আক্রমণ করে, কিন্তু ভ্যাম্পায়ারটা খুব দ্রুত গতিতে সেই আঘাত এড়িয়ে উল্টো সুহার দিকেই আক্রমণ চালায়। ঠিক তখনই জাকা এক ঝটকায় সুহাকে তুলে নিয়ে আকাশে উড়ে যায়। এরপর খুব অল্প সময়ের মধ্যেই বাকি ছেলেরা সেখানে চলে আসে। ঠিক তখনই ভ্যাম্পায়ারটা আবার উঠে দাঁড়ায়। তার চোখে আগুনের মতো ক্রোধ জ্বলছিল। সে গর্জে উঠে বলে, তোদের কাছে যেই মেয়েটা আছে এখনই তাকে আমার হাতে তুলে দে। এই কথা শুনেই তারা সবাই ক্ষিপ্ত হয়ে বলে, তোর এত বড় সাহস হলো কিভাবে ওই নোংরা মুখে সুহার নাম নেওয়ার? পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে ওঠে যখন হঠাৎ করে চারপাশে আরো কয়েকটা ভ্যাম্পায়ার হাজির হয়। জাকা এক মুহূর্ত দেরি না করে নিজের অতিমানবীয় গতি ব্যবহার করে সুহাকে সেই অন্ধকার গলি থেকে বের করে একটা নিরাপদ জায়গায় নিয়ে যায়। আর এদিকে তারা সবাই
সবাই মিলে ভ্যাম্পায়ারদের উপর ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তের ভেতরেই নির্জন গলিটা ভয়ঙ্কর এক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়ে যায়। আঘাতের পর আঘাতে, শক্তির পর শক্তির সংঘর্ষে একে একে সব ভ্যাম্পায়ার পরাজিত হতে থাকে। দীর্ঘ কিছুক্ষণ ভয়ঙ্কর লড়াই চলার পরে শেষ পর্যন্ত তারা সবাই ভ্যাম্পায়ারদের ধ্বংস করতে সক্ষম হয়। লড়াই শেষ হতে হেলি গম্ভীর কণ্ঠে বলে, ওরা হঠাৎ করে এখানে আসেনি, ওদের আসল লক্ষ্য ছিল সুহা। এরপর সিন শিফট হয়ে আমরা জাকা এবং সুহাকে দেখতে পাই। জাকা একটু নিচু স্বরে বলে, সুহা, আমাকে মা করে দাও, আমি শুধু তোমাকে বাঁচাতে চেয়েছিলাম। সুহা হাসি দিয়ে বলে, এতে দুঃখ পাওয়ার কিছু নেই, একটু বিশ্রাম নিলেই আমি ঠিক হয়ে যাব, আর তুমি তো সব সময়ই আমাকে বাঁচাও। তারা যখন নিজেদের মধ্যে কথা বলছিল ঠিক তখনই চারপাশের পরিবেশ হঠাৎ অস্বাভাবিকভাবে শান্ত হয়ে যায়। এই নিস্তব্ধতার মাঝেই সুহার চোখ পড়ে দূরে দাঁড়িয়ে থাকা এক অচেনা ছেলের দিকে। ছেলেটিকে দেখেই তার বুকের ভেতরটা কেঁপে ওঠে। মনে হলো এ যেন তার ছোটবেলার বন্ধু ক্রিস। কিন্তু পরক্ষণেই তার মনে পড়ে যায় সেই বিভীষিকাময় দিনটির কথা, যেদিন ভ্যাম্পায়াররা নির্মমভাবে তার সবচেয়ে কাছের বন্ধু ক্রিসকে হত্যা করেছিল। সেই ঘটনার পর থেকেই সুহা পুরোপুরি ভেঙে পড়েছিল। তার মনে হতো ক্রিস ছাড়া এই পৃথিবীতে তার আর কেউ নেই। ঠিক তখনই দূরে দাঁড়িয়ে থাকা ছেলেটা ধীরে ধীরে মুখ তুলে সুহার দিকে তাকায় আর তার নাম ধরে ডাকে, সুহা। আর এখানেই শেষ হয়ে যায় 3 নাম্বার এপিসোড। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দাও, বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও যাতে পরবর্তী এপিসোড মিস না করো।